পোল্যান্ডের এলপিপির খপ্পরে পোশাক রপ্তানিকারক দেশের কয়েক ডজন প্রতিষ্ঠান বন্ধের পথে 9টি বাইং হাউস। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিজিএমইএ ও বিকেএমইএর। দিনে 15 ঘন্টায় অলস পড়ে থাকছে শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামে বিনিয়োগ টানতে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর দাবি, ব্যবসা বাড়াতে নতুন নতুন রুট চালুর তাগিদ। আবারও ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজি বাজার। প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্টের বেশি। মূলধন বাড়লেও 21 খাতের মধ্যে গড় লেনদেন কমেছে 14টির। দাম বৃদ্ধিতে দাপট যে ক্যাটাগরির। পাহাড়ি ঢলে পৌরসভার বর্জ্য ভেসে কৃষি জমিতে। বান্দরবানে ধান সহ বিভিন্ন ফসল নষ্ট। চাষাবাদের অনুপযোগী প্রায় 10 একর। ময়লা অপসারণ সহ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস। এবং বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ ওপিটিতে $1 লাখ ফি ধার্যের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ায় আগ্রহে ভাটা পড়তে পারে মত বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ত্রয়োদশ মতো পোশাক পাঠিয়ে দেওয়া হলেও মূল্য পরিশোধ করছে না রাশিয়ান ক্রেতা ফিশ রিটেল। এমনকি কোনো দায় নিচ্ছে না অর্ডার চূড়ান্ত করার সময় সমস্ত দায়িত্ব নেওয়া পোল্যান্ডের ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি। মাসের পর মাস ধরে এমন ভোগান্তিতে ভুগে নিঃস্ব হতে চলেছে দেশের অন্তত 9টি বাইং হাউস। চিঠি চালাচালি করেও কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএর। সবশেষ সরকারের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। আর কঠোর অবস্থান নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কামরুল ইসলাম সবুজের রিপোর্ট। 2024 সালের 4 সেপ্টেম্বর এই মেইলের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠান এনসা ক্লোথিংকে রাশিয়ার প্রতিষ্ঠান ফিশ রিটেইলে তৈরি পোশাক সরবরাহের ক্রয়াদেশ নিশ্চিত করে পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি আশ্বস্ত করে পাওনা পরিশোধেও। তবে অভিযোগ উঠেছে পোশাক পাঠানোর 14 মাস পরও এনসা ক্লোথিং এর পাওনা $51,029 মূল্য পরিশোধ করেনি রাশিয়ান ফিশ রিটেইল বা দায়িত্ব নেয়া পোল্যান্ডের এলপিপি। তোমরা কাজ করো, আমরা পেমেন্ট করব, এলপিপি পেমেন্ট করব। শিপমেন্টগুলি হলো তখনই তারা এই মেল দিল বা বিয়ে করলো যে আমরা তো ফেস্টিভ্যালের সাথে নাই, আমরা শুধু তার ডিজাইন সাপোর্ট দিব, এই দিব সেই দিব। এগুলি তো শিপমেন্ট হওয়ার পরে বললো তো আমার দায়িত্ব এড়ানো যাবে না তাদের। শুধু এনসা নয়, এলপিপির মাধ্যমে ফিশ রিটেইলকে পোশাক সরবরাহ করে দীর্ঘদিন যোগাযোগ করেও মূল্য না পাওয়ার কথা জানিয়েছে আরও 8টি প্রতিষ্ঠান, যাদের পাওনার পরিমাণ $44,3289। রপ্তানি মূল্য দেশে না আসায় চরম সংকটের মুখে ভুক্তভোগী কারখানাগুলো। আমার জানা মতো 2-1টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এটার কারণে, এবং আমার জানা মতে আরো কয়েকটা ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় হয়ে আসছে। আমরা আসলে সরকারের সহযোগিতা চাচ্ছি, অনেস্টলি স্পিকিং। আমাদের আর কোনো অপশন নেই। বকেয়া পরিশোধে ফিশ রিটেইল ও এলপিপির সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর মিলছে না বলে জানান বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি। বাইং হাউসের মাধ্যমে ফ্যাক্টরিগুলোতে কাজ গেছে, এখন তারা বাইং হাউসগুলোকে ধরতেছে। ফিশ রিটেলারকে তো আমরা এখন তো পাচ্ছি না পাওয়ার কারণে যেটা হচ্ছে কি, আমরা এলপিপির মাধ্যমে যেহেতু তারা আসছে, আমরা এলপিপিকে রিকোয়েস্ট করতেছি, ধরতেছি, বলতেছি যে তোমরা আসো, এটা একটা সমাধানে আসি। এবং গভর্নমেন্টেরও উচিত যে এটার একটা সুরাহা করা উচিত। সমাধানে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্র বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। অবগত করা হয়েছে পোল্যান্ড ও রুশ দূতাবাসকেও। এরই মধ্যে মামলাও করেছেন ভুক্তভোগীরা। দেশের ভাবমূর্তি রক্ষা আর পাওনা আদায়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রং পজিশনে আছি, বিকেএমই এবং বিজিএমই। আমরা 2 সংগঠনই, সাথে বিজিবিএ বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3টা সংগঠনই এই ক্ষেত্রে কোনো ছাড় আমরা দিব না। আমরা কথা বলেছি, কারণ দেশের স্বার্থ এবং আমার ইন্ডাস্ট্রির স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি কোনো ব্র্যান্ডের স্বার্থ রক্ষা করতে পারবো না। এলপিপির সঙ্গে ব্যবসা করতে গিয়ে আরও কয়েক ডজন কোম্পানি ক্ষতির মুখে পড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। আমার হিসাব মতে প্রায় 40 থেকে 45টা ফ্যাক্টরি বাংলাদেশে নানাভাবে এই এলপিপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আমাদের সহকর্মী কামরুল সবুজের প্রতিবেদনটি দেখলাম। বাংলাদেশে এলপিপি ব্যবসা ও বিশ্ব বাজারে পোশাক শিল্পের বর্তমান অবস্থানের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজেবি এর সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জনাব আব্দুল হামিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিজিবি এর
প্রেসিডেন্ট হিসাবে আমার ইসি বোর্ড এবং আমার সম্মানিত সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। আমরা আসলে যেটি জানতে চাচ্ছি যে পোল্যান্ডের এলপিবির যে আমরা প্রতিবেদনটি দেখলাম, এটা আসলে বাংলাদেশের যেমন একটা বড় অংশ আসলে আমরা পোশাক খাত রিলেটেড আমাদের অর্থনীতি, সেখানে আসলে এত বড় একটি প্রতিষ্ঠান যখন তারা পণ্য ক্রয় করেও তাদের যে অসহযোগিতা আমরা পাচ্ছি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এতে আসলে আমাদের এই পোশাক শিল্পে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, অসহযোগিতা যেটা আপনি বলছেন এক অর্থে অসহযোগিতা, কিন্তু আমি আবার এটাকে পজিটিভভাবেও দেখি যে আপনারা জানেন যে একটি সময়ে এলপিপি ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ান পার্টে তারা ফিস রিটেলারের কাছে মাল হস্তান্তর করতে বলে। এর মাঝে তারা আরেকটি কোম্পানিকে ইনভলভ করতে চেয়েছিল, সেটা হলো লোগো ট্রেড। সেই লোগো ট্রেড সম্পর্কে আমাদের ওরকম ধারণা ছিল না। তখন আমরা এলপিপিকে বলি যে লোগো ট্রেড আসলে আমরা চিনি না, যেহেতু ওর মাধ্যমে আমরা কিভাবে গ্যারান্টি পাবো পেমেন্ট নিয়ে। তখন এলপিপি বলল, পেমেন্টের গ্যারান্টি তো তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করো না। তারপরেও আমরা এটা রাজি না হওয়ার পরে এর মাঝখানে আসলো ফিস রিটেলারে এলপিপি এর তত্ত্বাবধানে, এবং এলপিপি এটা গ্যারান্টি দিল যে পেমেন্ট তারাই করবে। গত 1.5 বছর ধরে এই শিপমেন্টগুলো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পেমেন্টগুলো আসে নাই। আমরা এলপিপির কাছে কন্টিনিউ এই ব্যাপারে আমার সদস্যরা চিঠি দিয়েছে, ইমেল করেছে, এবং তারা রেসপন্সও করেছে যে এটার একটা সমাধান হবে। কিন্তু 1.5 বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু এর সমাধান হয়নি। আলটিমেটলি যখন সমাধান হয়নি, তখন আমার কিছু কিছু সদস্য তারা আইনের আশ্রয় নেয়। যখন আইনের আশ্রয় নিল, তখন তারা এটাকে সিরিয়াসলি নিল। একটু সম্পূরক প্রশ্ন করতে চাই জনাব হামিদ, আসলে এই সময়টা 1.5 বছর গড়ালো কেন? এটা কি আরো আগে এটা আইনের আশ্রয় নেওয়া যেত কিনা, বা আপনারা আরো আগে তৎপরতা দেখাতে পারতেন কিনা, সেই সুযোগটা কি ছিল? যেহেতু সময়টা 1.5 বছর তো একটা অনেক বড় সময়। দেখেন, আপনি খুব কারেক্টলি বলেছেন, 1.5 বছর সময়টা অনেকটা সময়। গত এপ্রিলের পরের থেকে এই ঘটনাটা ঘটছে, অনেকটাই সময়। কিন্তু যখন এলপিপির সাথে করসপন্ডেন্স চলতেছে, তারা রেসপন্স করছে এবং বলতেছে, আশ্বস্ত করতেছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে, তারা এটার শুরু করবে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো শুরু হয়নি। হঠাৎ করে তারা বলল যে ফিস রিটেলারের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, সুতরাং এ ব্যাপারে আমরা আর কনসার্ন না। তখনই কিন্তু আমরা এই পন্থায় গেছি, আসলে আমার সদস্যরা এই পন্থায় গেছে যে কেসের দিকে গেছে, এবং আমরা এর মাঝে একটা জুম মিটিং করি, যেখানে এলপিপির জোহানা সহ তাদের আরও কিছু কর্মকর্তাও উপস্থিত ছিলেন, এবং তাদের সাথে আমাদের একটা আলোচনা হয়, যেখানে বিকিএম এর হাতেম ভাই ছিলেন, বিকিএম এর ডাইরেক্টর শামীম ভাই ছিলেন, এবং আমাদের বেশ কিছু সদস্য যারা ভিকটিম তারাও ছিলেন, এবং সেইখানে একটা পর্যায়ে নেগোসিয়েশনে আসা চেষ্টা আমরা করেছি। কিন্তু এলপিপির কথা হলো যে তোমাদের কেসটাকে উইথড্র করে নাও, তারপরে আমরা যে বলবো। তো আমরা বললাম যে এখানে কেস উইথড্র করে নিলে এটা সরোয়া হবে, এটার গ্যারেন্টিটা কোথায়? এইটা তো আমরা কোনো গ্যারেন্টি পাচ্ছি না, যে কারণ এটা 1.5 বছরের কোনো সমাধান হয়নি। তাহলে কেস তুলে নিলেই যে রাতারাতি সমাধান হবে, সেটার আমরা কোনো গ্যারান্টি পাচ্ছি না। আমরা বরঞ্চ তোমাদেরকে এটুকু অ্যাসিওর করছি, আইনগতভাবে তোমাদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয়। আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের হস্তক্ষেপে তোমাদের সমস্ত লিবার্টি দেওয়া হবে, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। আসো আমরা বসি, ডায়ালগ করে এটা একটা সমাধান করে আমরা এটা শুরু করি। কারণ কি, এটা সমাধান না করলে যে জিনিসটা হচ্ছে, আমি অ্যাজ এ বাইং হাউস ফ্যাক্টরিকে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে তাকে শিপমেন্ট করিয়েছি। আমার হয়তো এখানে 2-3% কমিশন আছে, কিন্তু সমস্ত লাইবিলিটিটা চলে গেছে কিন্তু ফ্যাক্টরির কাছে, কারণ তারা সেলস কন্ট্রাক্ট এগেনস্টে মেটেরিয়াল প্রকিউরমেন্ট করেছে, তারা সুতার ব্যাক টু ব্যাক করেছে, ডাইংয়ের ব্যাক টু ব্যাক করেছে, অ্যাক্সেসরিজ সাপ্লাই করেছে, অ্যাক্সেসরিজ এলারাও ব্যাক টু ব্যাক পেমেন্ট
ডেভেলপমেন্টের জন্য তাগাদা দিচ্ছে। তার মানে কি আলটিমেটলি আমি বাইং হাউস হিসাবে হয়তো ব্যবসা কিছু হারিয়েছি এবং আমার 2-3% কমিশন কিছু, কিন্তু অন দ্য আদার হ্যান্ড মেইন প্রবলেমে পড়েছে কিন্তু ফ্যাক্টরি। এইটা ফ্যাক্টরিদের কেউ বুঝতে হবে এবং এটাকে বিজিএমইকেও বুঝতে হবে, যে বিকিএমইকেও বুঝতে হবে যে প্রবলেমটা আলটিমেটলি আমাদের সামগ্রিকভাবে এই ট্রেডে যারা আছে সবাই এই প্রবলেমে পড়েছে। জনাব হামিদ, একটু জানতে চাই আসলে এই পোল্যান্ডের যে প্রতিষ্ঠান এলপিপি এর পরিধিটা আসলে বাংলাদেশে কতটুকু, মানে এর বাজার কতটুকু বড় বাংলাদেশে? এর বাজার তাদের পরিসংখ্যান অনুযায়ী 700-750 মিলিয়ন ডলার, এটা আমরা জানি। এইখানে আপনাকে একটু আমি বলি যে দেখেন এলপিপি বাংলাদেশে কেন ব্যবসা করছে। বাংলাদেশে ব্যবসা করছে, বাংলাদেশে তার আস্থা আছে। এলপিপি এর মাঝে আমি আরেকটু বলে নিই, এলপিপির কিন্তু আমরা শত্রু না, দে আর আওয়ার কাস্টমার এবং আমরা তাদেরকে ওইভাবে অনার করি। এলপিপি এই দেশে ব্যবসা করছে, সেও বেনিফিটেড হচ্ছে, আমরাও বেনিফিটেড হচ্ছে। ব্যবসার নিয়মটাই কিন্তু এইটা, যে দুই পক্ষই একটু উইন উইন সিচুয়েশনে। এখানে কি দোষটা কি তাহলে ফিশ রিটেইলারের, তাদের কি মূল ফিশ রিটেইলার? তো এইখানে একটা জিনিস হয়েছে কি, ফিশ রিটেইলারকে আমরা চিনছি তো এলপিপির মাধ্যমে, এবং এলপিপির ইনস্ট্রাকশনেই কিন্তু ফিশ রিটেইলারে যাওয়া হয়েছে। যে কারণ কেন, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণেই এটা হয়েছে এবং এলপিপি সাজেশন দিয়েছে বলেই কিন্তু ফিশ রিটেইলার এখানে এখন এলপিপি দায় নিতে চাচ্ছে না। এখন এলপিপির এটা দায় নিতে চাচ্ছে না। তবে রিসেন্ট পাস্ট আমরা যারা ক্লেমার তাদেরকে মেল দেওয়া হয়েছে যে ওকে আসো আমরা একটা নেগোসিয়েশন করি, 50% ডিসকাউন্ট আমরা ব্যবস্থা করি, তোমরা এটাকে রিজলভ করো, এই কেসটাকে উইথড্র করো, করে এটা একটা সমাধানে যায়। আসলে 50% ডিসকাউন্টে দিয়ে এটা কিন্তু সমাধান হবে না। কারণ কি, 50% দিয়ে ফ্যাক্টরি তার লাইবিলিটি কভার করতে পারবে না। এখানে জড়িত আছে বিটিএমইএ, সে সুতা দিয়েছে, এখানে জড়িত আছে ডাইং ফ্যাক্টরি, এখানে ফ্যাক্টরির নিজস্ব ওন লাইবিলিটি আছে, যারা অ্যাক্সেসরিজ দিয়েছে, ট্রিমিংস দিয়েছে, তারাও জড়িত আছে। সুতরাং তাদের পেমেন্টগুলো কিন্তু কাভার করা যাচ্ছে না। এইখানে 50% ডিসকাউন্ট দিয়ে হবে না। এখন আপনি যখন পুরা মালটা নিয়েছেন, নিয়ে এসে এখন এই কথাটা বললে কেমন হয়, যেখানে আপনি জানেন যে এই প্রতিযোগিতা মার্কেটে প্রফিট মার্জিনটা কতটুকু থাকে। আসলে আমরা অনেক সময় শুধুমাত্র ওভারহেড কস্ট চালানোর জন্যও কিন্তু এই অর্ডারগুলো প্রক্রিয়া করছি। সেইখানে যদি 50% ডিসকাউন্টের কথা বলে পেমেন্ট দিয়ে এটা নেগোসিয়েশনে আসতে চায়, তাহলে সেটা ফেয়ার হয় না আসলে। যেমনটা আসলে বলছিলেন বিজিএমএ বিকেএমএ এর কথা, একটু জানতে চাচ্ছি যে এই যে আপনাদের এই লড়াইটাতে, আমি লড়াই বলতে চাচ্ছি, এখানে আসলে বিজিএমএ এবং বিকেএমএ কিভাবে আপনাদের সাপোর্ট দিচ্ছে বা কিভাবে তারা আপনাদের পাশে দাঁড়াচ্ছে? দেখেন, বিজিবি এর হাতেম ভাইয়ের কথা তো আপনারা শুনছেন, আর বিজিবি এর বাবু ভাইও নিশ্চয়ই এটা ওয়াকেবল। হাসান মাহমুদ হাসান বাবু ভাই, উনি বিজিএমইএ প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় বড় ভাইও আমার। আমি আশা করব যে উনি এই জিনিসটাকে খুব গভীরভাবে চিন্তা করে যাতে সব স্টেক হোল্ডার গুলো সুরক্ষিত থাকে, ইনক্লুডিং এলপিপি। আমিও এলপিপির বাংলাদেশে ব্যবসা করুক এটা ব্যক্তিগতভাবে চাই, আমার সংগঠনও চাই। আমরা এলপিপি এখান থেকে চলে যাবে এটা আমরা কখনোই চাই না। এটা আসলে অনেককে অনেক পারসেপশন ভুল বোঝানোর চেষ্টা করছে যে আমরা এলপিপির এগেনস্টে যে কাজ করছি। কেন করতে যাব? যে বায়ারটা $700 মিলিয়ন কাজ করে এই দেশ থেকে চলে যাবে, এটা তো আমরা চাই না। এটা দেশের জন্যও ক্ষতি। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন তাহলে যে সাফারার আমরা হচ্ছি সেটাকে একটু সুরাহা করতে হবে, এবং এর মাধ্যমে এলপিপি একটা উদাহরণ, এর মাধ্যমে অনেক বায়ারের কাছেও এই মেসেজটা পৌঁছাক যে বাংলাদেশে যারা ব্যবসা করছে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, অন্যান্য বায়ারের ক্ষেত্রেও, আমেরিকার ক্ষেত্রে হোক এবং ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে। এই বিষয়টা আসলে আমি আরেকটু জানতে চাই যে আসলে
এমন ঘটনা যাতে আগামীতে না ঘটে সে বিষয়ে আপনাদের কি তৎপরতা থাকবে আসলে আপনাদের সংগঠনটির পক্ষ থেকে? শুধু আমাদের সংগঠনটি না, এই তৎপরতাটা আপনাকে অ্যাড্রেস করতে হবে সব কর্নার থেকে। বিজিএমএ থেকে করতে হবে, বিকেএমএ থেকে করতে হবে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আমাদের সরকার সবাই একটা নীতিমালা নিয়ে কাজ করে পলিসি মেক করে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। শুধু বিজিবি একা ফাইট করবে কেন? আসলে আমরা তো কেউ কারোর বাইরে না। আমি ফ্যাক্টরি ছাড়া তো আমি কিছু না। আবার ফ্যাক্টরি যেমন আমারও দরকার আছে, আমার কাছে অর্ডার আছে, আমারও দরকার আছে। সুতরাং উই আর টুগেদার। আমরা যখন একটা কালেকটিভলি কাজ করব, ডিসিশন নিব, সেই ক্ষেত্রে এটা যত মজবুত হবে তত এটা স্ট্রেংথ বাড়বে। আমি সবশেষ একটু জানতে চাই, বাংলাদেশের মানে গার্মেন্টস সেক্টরে বা এই পোশাক শিল্পে আমি যদি বলি যে এই এলপিপি বা যেগুলো সংস্থায় রয়েছে, এরকম আর কোনো ঘটনা আছে কিনা, বা এরকম মানে এই উইন উইন সিচুয়েশন যেটা আপনি বলছিলেন, এরকম কি আসলে টানাপোড়েন কোথাও চলছে কিনা, আর কোনো উদাহরণ আপনাদের কাছে আছে কিনা? না, এমনিতেই আমরা কিন্তু স্ট্রাগল করছি গত 2-3 বছর ধরে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে। যে আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত কিছুর দাম যখন বেড়ে গেছে, সব কিছুই যখন দামের ঊর্ধ্বগতি, কিন্তু পোশাকের দাম তো বাড়ে নাই, বরং পোশাকের দাম আরও কমছে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতার মার্কেটে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। আমরা তো একা ব্যবসা করছি না, আমাদের অনেক কম্পিটিটর আছে, ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, কম্বোডিয়া আছে, সবাই আছে। সুতরাং তাদেরকে কম্পিট করেই কিন্তু আমাদেরকে ব্যবসা করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে এই প্রতিযোগিতার মার্কেটে থাকবে, সেটাকে চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারেরও নীতিমালা, পলিসি অ্যাডাপ্টেশন, এগুলোকে আগায় নিয়ে আসতে হবে। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে এটা পলিসিগুলো অ্যাডাপ্ট করা যায়, আপনি জানেন যে এখন গ্যাস সংকট চলছে, তারপরে পোর্টেও আমরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়ি, কাস্টমসেও আমরা বিড়ম্বনার মধ্যে পড়ি। এইগুলোকে কিভাবে সহজতর করা যায়, কত দ্রুত সহজতর করা যায়, যত দ্রুত করা যাবে তত আমাদের এই সেক্টর কেন, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, সব ইন্ডাস্ট্রি কিন্তু এনার্জি নির্ভর। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, গভর্নমেন্টকে, বিশেষ করে গভর্নমেন্টকে এটাকে চিন্তা করতে হবে। কারণ ফরেন রেমিটেন্স না আসলে তো আর আমাদের সরকারও ওইভাবে আগাইতে পারবে না। এটাতে আগামী বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ আব্দুল হামিদ। সবশেষে আমাদের প্রত্যাশা একই থাকবে যে বায়ার এবং সাপ্লায়ার মধ্যে যাতে একটা সুসম্পর্ক থাকে এবং যাতে উইন উইন সিচুয়েশন আসলে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। তার আগে আমরা বলি, আমি ব্যক্তিগত বলি, আমার সংগঠনের পক্ষ থেকে বলি, আমরা এলপিপির এগেনস্টে না, বরঞ্চ এলপিপিকেও আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা যে সংকটের মধ্যে পড়েছি, সেই সংকট থেকে কিভাবে উত্তরণ করা যায়, ডায়ালগের মাধ্যমে এটা করা যায়। ডায়ালগ ইজ দ্য বেস্ট পলিসি। আসেন আমরা বসে এটা সমাধান করি, এবং আমার সরকারের কাছেও এর অনুরোধ থাকবে আমাদের সমস্যাগুলো দেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্টুডিওতে বিজিবি এর সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবার বন্দর বাণিজ্যের খবর। আন্তর্জাতিক রূপ পাওয়ার ২৬ বছর পরও দিনে মাত্র ৯ ঘন্টা কর্মচঞ্চল থাকছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। দিনের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট এসে পৌঁছায় আর রাতে ফিরে যায় সেই ফ্লাইট। এর বাইরে কয়েকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ওঠানামা ছাড়া তেমন কোনো কাজ নেই। পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় চট্টগ্রামের শিল্পে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাড়াতে অন্যান্য আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর তাগিদ দিচ্ছেন তারা। শাখাউত টিপুর ক্যামেরা, বিস্তারিত কমলদের রিপোর্টে।
প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10টা, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর এবং বাইরের এই দৃশ্য। দিনের 24 ঘন্টার মধ্যে সকাল ও রাত মিলিয়ে মাত্র 8 থেকে 9 ঘন্টা টার্মিনাল, বোর্ডিং এরিয়া, ইমিগ্রেশন এবং টিকিট চেকিং কাউন্টারে এই কর্মব্যস্ততা থাকলো। বাকি সময় একেবারেই ফাঁকা। বাকি সময় আমাদের আসলে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে, অনলি ডোমেস্টিকে 2-4টা ফ্লাইট অপারেট করে। সো আমাদের এয়ারপোর্ট কিন্তু রেডি। এই যে ফাঁকা সময় অন্তত বর্তমান যে পরিমাণ ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করে তার থেকে বেশি আমরা আরও অ্যাকোমোডেট করতে পারি। স্বাধীনতা পরবর্তী অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা এবং 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম দিকে বেশ কটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করলো, কাঙ্ক্ষিত যাত্রী না পায় পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হয়ে গেছে। যেসব এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু করেছিল ওরা কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না। এখন প্যাসেঞ্জার কিন্তু এরকম একটা জিনিস না, আপনার সুইচ টিপ দিলেন কালকে বেড়ে গেল। দেশীয় এয়ারলাইন্স হিসেবে পরিচিত বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নব এয়ার ছাড়াও বিদেশি বাজেট এয়ারলাইন্স ওমান এয়ার, ফ্লাই দুবাই, এয়ার আরবিয়া, এয়ার এক্সট্রা, সালাম এয়ার ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। প্রতি মাসে গড়ে 1300 অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে উভয় গন্তব্যের যাত্রী পরিবহন হয় অন্তত 1.5 লাখ। চিরং এয়ারপোর্ট 24 ঘন্টা খোলা রাখা দরকার এবং চিরং এয়ারপোর্টে ট্যারিফটাকে 50% করা দরকার। কেন? আপনার তাহলে মোর বিজনেস উইল বি কামিং। শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নয়, ব্যবসায়িক সুবিধার্থে অন্যান্য আন্তর্জাতিক রুটও চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বিমানবন্দরকে অ্যাক্টিভ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এখানে প্রয়োজন হলে বিভিন্ন আন্তর্জাতিক যে এয়ারলাইনগুলো আছে সেগুলিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে 2025 সালের পুরো বছরে 8124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে ওঠার পাশাপাশি এই অঞ্চলের বিমান পরিচালনায় হাব হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই শাহ আমানত বিমানবন্দরের, কিন্তু নানামুখী জটিলতা হয়ে উঠছে না। এক্ষেত্রে প্রয়োজন সরকারের যথাযথ পরিকল্পনা, এমনটি বলছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থল বন্দরে আমদানির পাশাপাশি বেড়েছে রফতানি কার্যক্রম। ব্যবসায়ীদের দাবি, রফতানিযোগ্য পণ্যের পরিধি বাড়াতে সরকারি সহায়তা ও নতুন উদ্যোগ নেওয়া হলে আরও বাড়বে বন্দরের বাণিজ্য কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা বান্ধা স্থল বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। আমরা যাচ্ছি তার কাছে। সোহাগ, জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই বাংলাবান্ধা স্থল বন্দরটিকে মূলত সড়কপথের চার দেশীয় স্থল বন্দর বলা হয়। এই বন্দর দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম হয়ে আসছে। এই বন্দরটি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে গেল অর্থ বছরে বন্দর দিয়ে কিন্তু রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার থেকে প্রায় 250 কোটি টাকা কিন্তু বেশি আদায় হয়েছে। তবে এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একটি বিষয় বা অভিযোগ জানিয়েছেন যে এই বন্দরটি দিয়ে মূলত সবথেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে এবং নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ভারত, নেপাল সহ ভুটানে কিন্তু রফতানি হয়ে থাকে। তবে তারা বলছেন যে অন্যান্য যে সকল বন্দর রয়েছে সেগুলোর মতো যদি এই বন্দরে সরকার নজর দেয় এবং অন্যান্য যে সকল আমদানি বা রপ্তানির পণ্য রয়েছে সেগুলো যদি অনুমোদন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই বন্দরের যে কার্যক্রম সেটার গতি বাড়বে। একই সাথে কিন্তু সরকারের যে রাজস্ব আদায়ের পরিধি রয়েছে সেটাও কিন্তু কয়েক গুণ হারে বাড়বে। একই সাথে বলে রাখি যে এই বন্দরটিতে কিন্তু যারা সংশ্লিষ্ট শ্রমিক রয়েছে তাদের কিন্তু একটি বড় অংশ কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। তারা কিন্তু এখান থেকে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। তাদেরও দাবি যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি যেন যে সকল পণ্য রয়েছে সেগুলো যেন দ্রুত সরকার অনুমোদন দেয় এবং এই পাশ দিয়ে কিন্তু আমদানি রফতানি করা হয়, এটি দাবি জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই বন্দরে কিন্তু জায়গার একটা সংকুলনও রয়েছে। এখানে আমরা দেখেছি যে আমদানি রপ্তানি যে সকল ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় রাস্তার উপর অবস্থান দীর্ঘক্ষণ করছে। এর ফলে কিন্তু এখানে একটা যানজট লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ এই বন্দরে কিন্তু ইমিগ্রেশনের যে সকল পাসপোর্টধারী যাত্রী রয়েছে তাদের পারাপারে কিন্তু সমস্যা আমরা দেখেছি, কারণ বাংলাদেশে এই রুট দিয়ে ভিসা না পাওয়ায় কিন্তু এই ইমিগ্রেশন প্রায় সুনসান নীরবতায় রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর।
বাংলাবান্ধ স্থল বন্দর থেকে সেখানকার বাণিজ্যের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। দেখছেন এ সময়ের বাণিজ্য সঙ্গেই থাকুন। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে নগরবাসী, পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। সে খবর জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা যাচ্ছি তার কাছে। রবিন, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কতটা তীব্র তার জন্য বড় উদাহরণ হতে পারে এই সিএনজি ফিলিং স্টেশনটির দৃশ্যটি। এই মুহূর্তে এই সিএনজি ফিলিং স্টেশনটিতে আসলে যে গ্যাসের কোনো চাপ নেই এবং সেই কারণে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে, কিন্তু তারপরও যানবাহনের যে একটি দীর্ঘ সারি দেখা যাচ্ছে এখানে, এবং এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু বেশ লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করছেন গ্যাসের জন্য, এবং অনেকে এই জায়গাটাতে এসে অলস সময় পার করছেন। কখন নাগাদ এখানে গ্যাস আসতে পারে বা গ্যাসের চাপ আসতে পারে, স্বাভাবিক হতে পারে এবং সেখান থেকে যে গ্যাস সরবরাহ শুরু হতে পারে সেটি কিন্তু এখনও অনিশ্চয়তায় রয়েছেন এখানে সিএনজি পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন, ঠিক একইভাবে যারা গ্রাহক তারা তো বটে। তো এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে চলছে মূলত রাজধানীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলো। মোটামুটি গত কয়েকদিন যাবতই মানে পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, গ্যাসের তীব্র সংকট, সেটি যেটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আজকেও একই দৃশ্য বা একই চিত্র দেখা যাচ্ছে। তবে যেটি একটু বিষয় যদি জানাতে চাই, যে স্বাভাবিক কর্মদিবসগুলোতে যেরকম যানবাহনের তুলনামূলকভাবে বেশি চাপ দেখা যায় বা বেশি অনেক লম্বা বা দীর্ঘ সারি দেখা যায়, সেটি কিন্তু তুলনামূলকভাবে আজকে যেহেতু ছুটির দিন, আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। কিন্তু তারপরও আমরা যখন বিভিন্ন গ্রাহকদের সঙ্গে কথা বলছি, চালকদের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানাচ্ছেন যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং তাদেরকে তীব্র ভোগান্তির মধ্য দিয়ে মানে সময় পার করতে হচ্ছে। তো এই যে একটি অবস্থা, তার মধ্যে যদি আপনাদেরকে জানাই যে গ্যাসের যদি স্বাভাবিক মানে সরবরাহের কথা বর্তমানে জানাই, যদি চাহিদার কথা এবং সরবরাহের কথা, দৈনিক যেখানে 4000 মিলিয়ন ঘনফুট যে মানে চাহিদা, গ্যাসের চাহিদা, সেখানে বর্তমানে অর্থাৎ গত 24 ঘন্টায় সেটি মিলেছে 2153 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ বুঝতেই পারছেন যে সংকট কতটা তীব্র, অর্থাৎ চাহিদার কেবলমাত্র অর্ধেক গ্যাস মিলছে, যার ফলে যানবাহন তো বটে, বাসাবাড়ি কিংবা শিল্প কারখানা সবখানেই মানে বলা যায় যে এর একটি বিরূপ প্রভাব পড়ছে। তো এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর। রাজধানীর তেজগাঁও থেকে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়াতেও মিলছে না গ্যাস। পরিবহনের চাপ থাকায় সিএনজি গ্যাস পাম্প প্রায় বন্ধ থাকছে। গ্যাস পাম্প মালিক কর্তৃপক্ষ বলছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছ থেকে চুক্তি অনুযায়ী গ্যাস না পাওয়ার সংকট সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস গ্যাস বিতরণ সংশ্লিষ্টদের। বন্ধ সিএনজি গ্যাস পাম্প, গ্যাস সংকটে অনেক পরিবহনই ফিরে যাচ্ছে। তীব্র সংকট দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার 5টি সিএনজি গ্যাস পাম্পের অবস্থাই নাজুক। সারাদিন বন্ধ থেকে রাতে পাম্পগুলো চালু থাকলেও গ্যাসের চাপ অনেকটাই কম, এতে চরম ভোগান্তিতে গ্রাহক। দেখা যাব এখন পর্যন্ত কোনো পাম্পে গ্যাস দিচ্ছে না। 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত বসে থেকে আমরা মালিক সমিতি আছে, মালিকরা টাকা দিতে পারি না, জ্বালাইতে পারতাছি না। সিএনজি পাম্প কর্তৃপক্ষ বলছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চুক্তি অনুযায়ী 15 PSI গ্যাস সরবরাহ করার কথা, কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে 1 থেকে 0 PSI। এ অবস্থায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয়। গাড়ি ওভার হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন একটা গাড়িতে 100 টাকার গ্যাস নেয়, যেটা 300-500 টাকার গ্যাস নেওয়ার কথা। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এটা উত্তরণের জন্য আমরা যে কাজটা করতেছি, শিল্প এবং সিএনজি গ্রাহকগুলোকে আলাদা ডেডিকেটেড লাইন করে গ্যাস দিয়ে দেব। এদিকে সংকট নিরসনে নিজস্ব গ্যাসের কূপ থেকে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলি আছে এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা, এই ক্ষেত্রগুলির উৎপাদন বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 5000 যানবাহনের জন্য দৈনিক করে 10 থেকে 12,000 কিউবিক মিটার গ্যাস সরবরাহ প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 4 থেকে 5000 কিউবিক মিটার গ্যাস। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। Thai Aluminium. The better is now the best. দেখছেন এই সময়ের বাণিজ্য।
লেনদেনে ফিরেছে গতি, বেড়েছে সূচকও। গেল সপ্তাহে ঢাকার পুঁজি বাজারের প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্টের বেশি। বাজার মূলধন বেড়েছে ৩,৮৬৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ ৩ কার্যদিবসে দৈনিক লেনদেন ছাড়িয়েছে ১,০০০ কোটি টাকার ঘর। সপ্তাহ জুড়ে ইতিবাচক ধারায় ছিল ঢাকার পুঁজিবাজার। ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই দৈনিক লেনদেন ছিল ১,০০০ কোটি টাকার কাছাকাছি বা তার বেশি। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয় ১,০৪৩ কোটি টাকার বেশি। এর আগের দিন লেনদেন ছিল ১,৩৪২ কোটি টাকা, যা ছিল সপ্তাহের সর্বোচ্চ। লেনদেন বৃদ্ধির প্রভাব পড়েছে সূচকেও। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DSEX বেড়েছে ৯১.২৮ পয়েন্ট। ৫,৮০৪ পয়েন্ট থেকে সূচক উঠে দাঁড়িয়েছে ৫,৮৯৫ পয়েন্টে। বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত মিলেছে বাজার মূলধনেও। সপ্তাহের ব্যবধানে ৩,৮৬৩ কোটি ৭ লাখ টাকা বেড়ে DSE এর বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৭,৫,১৩৪ কোটি টাকায়। দাম বৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির ৩টি, বি ক্যাটাগরির ১টি এবং জেড ক্যাটাগরির ১টি কোম্পানি রয়েছে। অন্যদিকে দাম কমতির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরির 4টি এবং এ ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পৌরসভার বর্জ্য ভরে গেছে কৃষি জমিতে। 10 একরের বেশি জমিতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। ময়লা জমে চাষাবাদে অনুপযোগী হয়ে পড়েছে জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জমি থেকে বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে পৌরসভা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এনএ জাকের। প্লাস্টিক, পলিথিন সহ নানা ধরনের বিষাক্ত বর্জ্যে ভরে গেছে ফসলি জমি। বন্যার পানিতে ভেসে এসেছে পৌরসভার এসব বর্জ্য। বান্দরবান জেলা সদরের লেমুচিরি সহ বিভিন্ন এলাকার প্রায় 10 একরের বেশি আবাদি জমি ভরে গেছে নানা ধরনের বিষাক্ত বর্জ্যে। এতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন মৌসুমি ফসল। চাষেরও অনুপযোগী হয়ে পড়েছে এসব জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে বর্জ্য অপসারণের ফলে এ অবস্থা হয়েছে। এতে একদিকে ফসল নষ্ট হয়েছে, অন্যদিকে হ্রাস পাচ্ছে জমির উর্বরতা। নদীতে মিশে দূষিত হয় নদীর পানিও। এতে দিশেহারা কৃষকেরা। প্লাস্টিক, ইঞ্জেকশনের সিরিজ, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এখানে ভরে গেছে। জমিন টুকুন সব শেষ করে ওদিকে ময়লা এসে এখানে আমি জমিন করতে পারতেছি না। গোসল করতে নদীতে পারি না, ওইটা সব ময়লা চুলকায়। কাজ কাম করতে পারে না গন্ধে, মানে মানুষ অসুস্থ হয়ে যায় এই জায়গায়। এদিকে কৃষি জমি থেকে পৌরসভার বর্জ্য অপসারণের পাশাপাশি ক্ষতিপূরণের কথা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এটা যেহেতু পৌরসভার বাইরে, ইউনিয়নের মেম্বারকে তো আসতে বলছেন। উনি সহ যারা ক্ষতিগ্রস্ত কি করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এটাই আমরা পদক্ষেপ নেব। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক বন্যায় বান্দরবানে 2104 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এ সময়ের বাণিজ্য। বর্ডিজনিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মাছ ধরতে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের জেলেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার ফিশারি ঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন সামুদ্রিক যে মাছ রয়েছে সেই মাছে পন্টুনগুলো সয়েল আপ রয়েছে। আমরা যে বিশেষ করে দেখা যাচ্ছে পিছনে ড্রামগুলো সবগুলোতে মাছ ভর্তি, তবে ইলিশ নয়। বিশেষ করে এখানে যে মাছগুলো নিয়ে আসছে সেগুলোর মধ্যে রয়েছে চিংড়ি, লইট্টা থেকে শুরু করে ফাইসা এবং অন্যান্য যে সামুদ্রিক প্রজাতির যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু সয়েল আপ রয়েছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের যে পল্টুন রয়েছে সেই পল্টুনে কিন্তু যে লইট্টা মাছগুলো রয়েছে সে কাঁচা লইট্টা মাছ যেগুলো সমুদ্র থেকে ধরে আনা হয়েছে সেগুলো এখন প্রক্রিয়াজাত করার জন্য, ড্রাম ভর্তি করার জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ রয়েছে সেটি করছে। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে একদিনের যে ট্রলারগুলো রয়েছে যেগুলো সাগরে মাছ শিকার করে, বা 2 দিনের যে ট্রলারগুলো মাছ শিকার করে, সেগুলো উপকূলের খুব কাছাকাছি থেকে মাছ শিকার করে তারা ঘাটে ফিরেছেন এবং সেই ঘাটে ফিরাতে আমরা লক্ষ্য করছি সেখানে ট্রলার ভর্তি
চিংড়ি, লইট্টা, ফাইসা, রূপচাঁদা এসব মাছ রয়েছে এবং এসব মাছ যেহেতু এখন ইলিশ নেই সেই ক্ষেত্রে এসব মাছের দাম অনেকটাই চড়া বলছেন এখানকার মৎস্য ব্যবসায়ীরা বা যারা জেলেরা রয়েছেন তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। এখানে ড্রাম প্রতি ড্রাম 20,000, আবার অনেক ড্রাম 60,000 অথবা অনেক ড্রাম আবার 6,000, এভাবে করে 6 থেকে 20,000 টাকার বেশি যে মাছ ধরার ট্রলারগুলো সেগুলো থেকে মাছগুলো ড্রাম ভর্তি বিক্রি হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। তবে মৎস্য ব্যবসায়ী বা ট্রলার মালিক যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, সমুদ্রে যে বারবার 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে বড় ট্রলারগুলো যেগুলো ইলিশ ধরা ট্রলার রয়েছে সেগুলো সাগরে যেতে পারছে না, তার কারণে ইলিশের একটি আকাল চলছে। তবে সেটি খুব শীঘ্রই সেটি কেটে যাবেন বলে ট্রলার মালিক বা জেলেরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। কক্সবাজার ফিশারি ঘাট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সজাউদ্দিন রুবেল। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। বর্ণাঢ্য আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম বর্ষের আঞ্চলিক বাছাই পর্ব। সকালে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর 1000 শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের মধ্য থেকে বিচারকরা 20 জনকে নির্বাচিত করেন। এ সময় সেরা প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ঢাকার মূল পর্বের টিকিট ও সম্মাননা স্মারক। মধ্যপ্রাচ্য সংঘাত সাময়িকভাবে স্থগিতের প্রভাবে নিম্নমুখী ভোজ্য তেলের বিশ্ববাজার কমেছে। সয়াবিন বীজ, পাম তেল, ক্যানোলার দর, তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত সাময়িক স্থগিতের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। এছাড়া বাড়তি মজুত ও অনুকূল আবহাওয়ার কারণেও কমতে শুরু করেছে ভোজ্য তেলের দাম। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে অনুকূল আবহাওয়ার পূর্বাভাসে নিম্নমুখী সয়াবিন বীজের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সপ্তাহ ব্যবধানে 6.09% কমেছে এই তেলের দর। প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $11.72। এদিকে চীনের ডালিয়ান ও যুক্তরাষ্ট্রের শিকাগো এক্সচেঞ্জে সয়াবিন তেল সহ অন্যান্য ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় নিম্নমুখী হয়েছে পাম তেলের দামও। এক সপ্তাহে 1.67% কমে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে $1,136.54। নিম্নমুখী ক্যানোলার দামও এক সপ্তাহে 7.96% কমে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $540.36। তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দর সপ্তাহ ব্যবধানে 0.14% বেড়ে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,659। অন্তরাসেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ ওপিএটির উপর লাখ টাকা ডলার ফি ধার্যের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই সম্ভাব্য পদক্ষেপে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারতীয় সহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের 1 থেকে 3 বছরের জন্য কাজের সুযোগ দেয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি প্রোগ্রাম। এতদিন পর্যন্ত স্টুডেন্ট ভিসার অধীনেই এই সুযোগ মিললেও এবার এতে $1 লাখ মোটা অঙ্কের ফি যুক্ত করার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নতুন প্রস্তাব সবচেয়ে বড় ধাক্কা হিসেবে আসছে ভারতীয় সহ আন্তর্জাতিক শিক্ষার্থী, মার্কিন বিশ্ববিদ্যালয় ও শীর্ষস্থানীয় আইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। নির্ভরযোগ্য রাজস্ব আয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল, তেমনি কারিগরি ও উচ্চদক্ষতার পদে নিয়োগের জন্য সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটও এসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ভরসা করে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় শিক্ষার্থীদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে 3,63,000-এর বেশি ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, যার একটি বড় অংশ শিক্ষা ঋণ শোধ করার জন্য ওপিটি সুবিধার ওপর নির্ভর করেন। $1 লাখ এই নতুন বোঝা যুক্ত হলে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বদলে কানাডা, যুক্তরাজ্য বা জার্মানির মতো অন্য দেশগুলোকে বেছে নিতে বাধ্য হবেন। এর আগে H-1B ভিসার ক্ষেত্রেও একই ধরনের ফি চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন, যা সম্প্রতি বোস্টনের একটি আদালত স্থগিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, আদালতের সেই আইনি বাধার পরপরই বিকল্প পথ হিসেবে এবার সরাসরি ওপিটি প্রোগ্রামকে লক্ষ্য বানালো দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
যদিও ফি ধার্যের বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। পাশাপাশি এই ফি শিক্ষার্থী নাকি নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে তাও পরিষ্কার নয়। তবে ভিসা প্রক্রিয়া কঠিন করা ও একের পর এক ফি বাড়ানোর এই প্রবণতা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও দক্ষ জনবল বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ফারদিন মাঝার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পোল্যান্ডের এলপিবির খপ্পরে পোশাক রপ্তানিকারক দেশের কয়েক ডজন প্রতিষ্ঠান বন্ধের পথে 9টি বাইং হাউস, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিজিএমইএর ও বিকেএমইএর। দিনে 15 ঘন্টায় অলস পড়ে থাকছে শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রামে বিনিয়োগ টানতে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর দাবি, ব্যবসা বাড়াতে নতুন নতুন রুট চালুর তাগিদ। এবং আবারও ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্টের বেশি। মূলধন বাড়লেও 21 খাতের মধ্যে গড় লেনদেন কমেছে 14টির। দাম বৃদ্ধিতে দাপট যে ক্যাটাগরি। এই ছিল সকালের সময় এখনকার আয়োজন। এরপর দুপুর 12টার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ধ্রুব। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।